হে 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 আহা হা লা 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 লা। নাও, আমি যতটুকু পেরেছি সেটুকুই করে দিলাম। টিউব দিয়ে নয়, টিউবের মাথায় মেহেদি এনে নানুমা ওনার তর্জনী আঙ্গুলের মাথায় করে মেহেদিটা এত সুন্দর পরিমাপ করে লাগিয়ে দিয়েছেন, সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। প্রশংসা করলো কৌরি, খুশ মেজাজে বলল, খুব সুন্দর হয়েছে নানুমা। আমি এভাবে মেহেদি লাগাতে গেলে তো শুধু লেপটে যায়, এঁকে বেঁকে যায়। নাফিমও কৌরির মতো নানুমাকে প্রশংসা করলো। ফের কিছু একটা ভাবলো, তরিত বলল, কৌরি কেন? প্রশ্ন করার আগেই তার হাতটা সতর্কতা অবলম্বন করে নিজের কাছে নিল নাফিম। ফের নানুমার হাত থেকে টিউবটা নিয়ে কৌরির হাতের তালুতে ইংরেজিতে ওর নামের ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে লিখে দিল। সেটা থেকে কৌরি কপাল কুঁচকে বলল, এটা লিখছো কেন? স্বাভাবিক হলো কৌরির কপালের ভাঁজগুলো। ফের বলল, কেন? নাফিমের মুখ কাচমচো হয়ে গেল। নানুমা ও কৌতূহলী নজরে তার দিকে তাকিয়ে আছেন। কি উত্তর দেয় ছেলেটা? নাফিম একবার নানুমা তো একবার কৌরির মুখের দিকে তাকিয়ে সংকোচ দিয়ে বলল, আমি দিবাবুকে দেখেছি, জিয়াম ভাইয়ের নাম তার হাতে লিখতে। উনি তো আপুর হাজবেন্ড, তাই লিখেন। তুমি কেন লিখলে? বলো আমি তোমাকে বিয়ে করব, তার আগে থেকে তোমার হাতে আমার নাম লিখে দিলাম। ও মা, তাই? তুমি তবে বউ হিসেবে ফুল কৌরিকে ঠিক করে রেখেছো? নিবারের নানুমা হেসে কথাটা বললেন। কৌরি কিছুটা অবাক হলো, ফের হেসে মজার ছলে বলল, তুমি জানো, তুমি যখন বড় হবে আমার তখন নানুমার মতো বয়স হয়ে যাবে। তখন তোমার পাশে আমাকে মানাবে, খারাপ দেখাবে না। লোকে বলবে, ওরে বাবা, নাফিমের বউ তো দেখি বুড়ি। মন খারাপ হলো নাফিমের, তবে প্রশ্ন করতে ভুলল না। কেন? তখন তুমি অসুন্দর হয়ে যাবে। তা তো অবশ্যই। তবে আমি তোমার মতো দেখতে সুন্দর আর একটা মেয়েকে না হয় আবার বিয়ে করে নেব। আমাকে ছেড়ে তুমি আরেকটা বিয়ে করবে? মিছে মিছে বিস্ময় দেখিয়ে কথাটা বলল কৌরি। এ নিয়ে নানুমা আর কৌরি নাফিমের সাথে বেশ মজার ছলে তর্ক বিতর্ক করতে থাকলো। এক পর্যায়ে গিয়ে নাফিম বলল, হাতে লেখাটা থাক, তবে সে কৌরিকে নয়, কৌরির মতো দেখতে সুন্দর একটা মেয়েকে না হয় বিয়ে করবে। দ্বিতীয় আর কোনো বাধা বিপত্তি ছাড়াই তন্ময়ের আর ইবানের বিয়েটা হয়ে গেল। ত্রিনয়ের সে বন্ধুর বাংলো বাড়িতে বিয়েটা অনুষ্ঠিত হয়েছে। বিয়ে বাড়িতে মানুষের উপচে পড়া ভিড়। বিয়েটা পড়ানো হয়ে গেল, বিয়ের বিভিন্ন কাজকর্ম এখনো বাকি। সেগুলো কাজী সাহেব নিপুণ হাতে করে চলেছেন। আপাতত বিয়ে বাড়ির সকলের উপস্থিতি সেখানেই। কৌরিও সবার সাথে সেখানে ছিল, তবে নাফিমের জন্য বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারল না। ছেলেটার জ্বর বেড়েছে। জ্বর অবস্থায় কিছুতেই শান্তনু রহমান আসতে দিতে চাননি। তবে ইবান মানেনি, ছোট ভাইটা তার বিয়েতে উপস্থিত থাকবে না, এটা কি করে হয়? অসুস্থ ছেলেটা বিয়ে বাড়িতে এসে আরো অসুস্থ হয়ে পড়েছে, জ্বরটাও প্রচন্ড বেড়েছে। এত সময় মান্যতার কাছে থাকলো, বিয়ে পড়ানোর আগে নিরিবিরি কৌরির কাছে রেখে গিয়েছে সে। হাত ধরে পাশে দাঁড়ানো ছেলেটার কপালে হাত রাখতে হাতটা যেন জ্বলে গেল কৌরির। ফর্সা গোলগাল মুখটা কেমন টকটকে টমেটোর মতো লাল দেখাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে মানুষের ভিড় থেকে ওকে নিয়ে সরে দাঁড়ালো কৌরি। নেতি আসা নাফিমকে কাছে টেনে জড়িয়ে নিল। নাফিমও দুহাতে জড়িয়ে ধরল কৌরির কোমর। শীতের মতো আগুনের মতো তপ্ততা অনুভব করলো কৌরি। নাফিমের অবস্থা মোটেই ভালো না, আপাতত বিশ্রাম খুবই জরুরি। চঞ্চল নজরে এদিক ওদিক তাকালো কৌরি। অধিকাংশ পরিচিত মুখ, তবে কাকে ডাকবে সে? কি হয়েছে? ওর জ্বরটা বেড়েছে নাকি? নিবানের কণ্ঠ পেয়ে পাশে তাকালো কৌরি। মুহূর্তে নজর ঘুরিয়ে নিজের ডান হাতের দিকে নজর পড়ল তার। হাতের তালুটা দেখতে গিয়েও দেখলো না। রাতে নানুমা মেহেদি মাখিয়ে দেওয়ার কিছুক্ষণ পর হাত ধুয়ে যখন হাত দুটো দেখলো, ফর্সা হাত দুটো গাঢ় খয়েরি রঙের চকচক করছিল, সাথে নাফিমের নামটাও। অথচ সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত ধুতে গিয়ে হাতের দিকে নজর পড়তে আশ্চর্য হয়ে গিয়েছিল সে। নাফিমের নামের এন অক্ষরটা সুস্থ সাবলীল আস্ত থাকলো, পরের অক্ষরগুলো মেহেদি দিয়ে লেপটে মুছে দেওয়া। একটু নয়, খুব আশ্চর্য হয়েছিল কৌরি। সেই থেকে এ পর্যন্ত যতবার হাতে নজর পড়ছে, মনে প্রশ্ন জেগেছে, কে করেছে এই অকাজ? তবে এই মানুষটাকে সেখান থেকে যতবার নজরে পড়েছে
গৌরীর মনে সন্দেহের তীরটা কেন জানি না কারণ ছাড়াই মানুষটার উপরে গিয়ে বদলাচ্ছে। গৌরীর ভাবনার মধ্যে নাফিমের কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করলো নিবান। নাফিম একটু মুখ উঁচু করে দেখলো তাকে, দেখেই বলল, দাদা ভাই বাড়িতে যাব। নিবান কিছুটা চিন্তিত গলায় বলল, ওর তো প্রচুর জ্বর, বাড়িতে যাওয়া প্রয়োজন। কি করি এখন? সম্বিতে ফিরল গৌরী। তন্মধ্যে ফোন বের করে ত্রিনয়কে কল করলো নিবান। নাফিম সম্পর্কে জানিয়ে বাড়ি যাওয়ায় মন স্থির করলো। নাফিমকে আমার কাছে দাও। দ্বিধাদ্বন্দ্বিত গলার সুর। আমিও যাব। আশ্চর্য হলো নিবান, মেয়েটা তার সাথে যেতে চাইছে। গৌরীকে যেটুকু চিনেছে তার অনুভূতি জানার পর মেয়েটা একা কখনোই তার সঙ্গ পছন্দ করবে না। সে মেয়েটা তার সাথে যেতে চাইছে। শরীর খারাপ নয় তো মেয়েটার, যদিও কাল মেয়েটার চোখ মুখের প্রকাশ ভঙ্গিম বলছিল মেয়েটা কোনো কারণে অসুস্থ। তবে কি সত্যি অসুস্থ মেয়েটা? বলল, তুমি কেন যাবে? শরীর খারাপ লাগছে নাকি এখানে থাকতে ভালো লাগছে না? দুটোই। তবে করি কারণ হিসাবে প্রথমটা বেছে নিয়ে বলল। শরীর ভালো লাগছে না। কিছুটা বিচলিত হলো নিবান, বলল, ডক্টরের কাছে যাওয়া কি প্রয়োজন? না, ডক্টরের প্রয়োজন নেই, বাড়িতে নিয়ে গেলেই হবে। অস্বস্তি হলো কৌরির। এই কারণে বলতে চাইছিল না, তবে সত্যি খারাপ লাগছে না তার। পিরিয়ড জনিত সমস্যা তো আছে, অনিয়মিত পিরিয়ড, তাতে তো বিভিন্ন কমপ্লিকেশনস রয়েছে। সকাল থেকে আবার মাথাটাও কেমন ধরে আছে। সব অনুষ্ঠান অসুস্থতা বলে কাটিয়ে দিলেও বিয়েতে তো আসবে না, এটা কেমন দেখায়। তাই শরীর খারাপ নিয়েও বাধ্য হয়ে বিয়ে বাড়িতে আসতে হলো তাকে। এখন আবার যেতে চেয়ে এ মানুষটার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এজন্য বলতে চাইছিল না। তবে নাফিম যখন চাচ্ছে সুযোগটা হাতছাড়া করতে চাইছিল না। তার মধ্যে নিবান বলল, এখনো তো খাওনি, বিয়ে বাড়িতে না খেয়ে চলে যাবে? নাফিম না খেয়ে চলে যাচ্ছে, আমি না খেয়ে গেলে সমস্যা কোথায়? আর এমনিতেই আমার খেতেও ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে। গৌরীর মুখের পানে শান্ত নজর ফেললো নিবান। সাধারণ একটা মুখাবয়ব, বিয়ে বাড়ির এক্সট্রা সাজগুজের লেশ সে চোখে মুখে নেই। সাজ বলতে গাঢ় নেভি ব্লু কালারের একটা দামি চুড়িদার পরা, সাথে নেভি ব্লু রঙেরই হিজাব জড়ানো মাথায়, বেশ এটুকুই। তাতে এই বিয়ে বাড়ির সকল রমণীর মধ্যে নিবানের নজর কাটছে এই মেয়েটা। গৌরী এলোমেলো নজর নাফিমের দিকে, সেটা খেয়াল করে দীর্ঘশ্বাস ফেললো নিবান। বলল, চলো। স্বস্তি পেল গৌরী। নাফিমকে কুলে তুলে নিল নিবান। গাড়িতে গিয়ে বসে মান্যতাকে ফোন করে জানিয়ে দিল নাফিম আর গৌরীকে নিয়ে এসেছে সে। কারণ যাতে চাইল না মান্যতা। দাদাভাই নিয়ে গেছে মানে কারণ আছে। আর নাফিমের তো জ্বর ছিলই। পিছনের সিটে নাফিমকে জড়িয়ে বসা গৌরীর পানে এক পলক তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল নিবান। কিছু দূর আসতে সামনের আয়নায় দেখতে পেল গৌরী ফের তার হাতটা দেখছে। মনে মনে হাসলো নিবান। ফের সাবলীল গলায় গৌরীকে উদ্দেশ্য করে বলল, তোমার সন্দেহ ঠিক, কাজটা আমিই করেছি। চমকে সামনে তাকালো গৌরী, তবে তার ধারণা ঠিক। ফের নাফিমের দিকে তাকালো। এতটুকু একটা বাচ্চা ছেলেকে কেউ হিংসা করে? আশ্চর্য। নিবান বুঝি গৌরীর মনোভাব কিছুটা বুঝলো। ফের বলল, তবে ভুলেও ভেবো না আমি নাফিমকে জেলাস ফিল করে কাজটা করেছি। যদি জেলাসি হয়ে থাকে তবে পাত্র স্থান ভেদে নামটাই হয়েছে। তোমার হাতে অন্য কারো নামের সিলমোহর মানা যায়? কৌরির হাত হোক বা সর্বাঙ্গে অন্য কারো আধিপত্যে মানবে বলছো নিভান? মানবে না নিভান। ছিটে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুজে নিয়েছে সে কখন। শরীরটা কেমন অসার লাগছে তার। মাথাটার ঝিমঝিমানিটা কেমন একটু একটু করে বাড়ছে। এ মানুষটা কার উপেক্ষা করবে কি করে সে? সবাই বলে মানুষটা অনুভূতিহীন, তার দেখাও তেমনটাই। সবার সামনে মানুষটা কেমন অদ্ভুত গম্ভীর্যপূর্ণ, শান্ত, চুপচাপ, অথচ তার কাছে কত সহজ সাবলীল, রাগ ঢাক নেই। সে মানুষটার অনুভূতিগুলো কিভাবে আর উপেক্ষা করে চলবে? তবে দাদি আপাকে কি কৈফিয়ত দেবে সে? মৃত বাবা মাকে কোনো প্রকার অসম্মানিত করা হবে না তো? মানুষের প্রতি দুর্বলতা বাবা মাকে ছুটো করে দেবে না তো? মনের মধ্যে আবারও দুটানা শুরু হল। বুঝে থাকা চোখের কোণ ঘেঁষে গড়ালো নোনা জল। সেটা লক্ষ্য করেই গাড়ি থামিয়ে পিছিয়ে ফেলল নিবান। বিচলিত গলায় বলল, এই কৌরি, শরীর বেশি খারাপ লাগছে? আমাকে বলো কি হচ্ছে? কান্নারা যেন ভিতর থেকে এবার উপচে বেরিয়ে আসতে চাইল, তবে দাঁতে দাঁত চেপে সে কান্না আটকালো গৌরী। কার উপর অভিমান হলো জানা নেই, তবে অভিযোগের স্বরে বলল,
আমাকে কেন একটু শান্তিতে থাকতে দিচ্ছেন না? মুখাভাব পাল্টে গেল নিবানের। কৌরির বুঝে থাকা চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। মেয়েটার চোখের নোনাজল বলছে তার প্রতি দুর্বলতা, তবে কেন এত আপত্তি? এবার অভিযোগ সেও হানল, রুক্ষ গলায় বলল, এই তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ বলছো? দিচ্ছ কোথায়? তরিত উত্তর দিল কৌরি। তবে কি চাইছেন? এ বাড়ি থেকে আমি চলে যাই, আপনার শান্তি হোক? তুমি যদি আমার শান্তি প্রশান্তিটা কিসে সেটা বুঝতে, তবে তো হয়েই যেত। কঠিন হয়ে এলো নিবানের চোয়ালদয়। আর একটা শব্দ উচ্চারণ করলো না সে, আর না কৌরির উত্তর পাওয়ার অপেক্ষায় রইল। হাতের তালু দ্বারা স্টারিং এ আঘাত করে গাড়ি চলমান করলো। সেই আঘাতে কেঁপে উঠে ঘুমান্ত নাফিমকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল, তবুও চোখ খুলল না। বাড়িতে ঢুকতে ছেলের অবস্থা দেখে শান্তনা রহমান অস্থির হলেন। নাফিম ঘুমিয়েছে, নিরিবিলি জায়গা হিসেবে মান্যতার রুমে শুয়ে দিল ওকে শুয়ে দিয়ে চলে গেল নিবান। শান্তনা রহমান ছেলেকে ভালোভাবে শুয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কৌরিকে ওর খেয়াল রাখতে বলে চলে গেলেন। হাতে অনেক কাজ, বিয়ে বাড়ির কাজ বলে কথা, তা বাদেও একটু পরে বউ নিয়ে আসবে, তার বিশেষ আয়োজন। বাড়িতে বরযাত্রী যাওয়া ছাড়া হোটেল মেহমান, তাদের খ্যাতমত খাদিম তো লেগেই আছে। শান্তনা রহমান চলে যেতে কৌরি ওয়াশরুমে ঢুকলো, জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লো নাফিমের পাশে। সঙ্গে সঙ্গে ছেলেটা তার পাশে এসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে তলিয়ে গেল। সেটা দেখে নাফিমের মাথায় চুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে কপালে ছোট করে একটা চুমুক দিল কৌরি। গায়ের পাতলা কম্বলটা ভালোভাবে জড়িয়ে নিয়েও সেও চোখ বুঝলো। খানিকক্ষণ পর অনুধাবন করলো রুমে কেউ ঢুকেছে। অকারণে হৃদস্পন্দন বেড়ে গেল তার, তবে ভুলেও চোখ খুলল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সেই মানুষটা এসেছে। যতই তার পায়ের গতিবেগ বেড়ে কৌরির কাছাকাছি হতে থাকলো, রুমে ঢোকা মানুষটার গায়ের সুগন্ধে অনুধাবন সত্যি হতে লাগলো কৌরির। বেডের পাশে এসে সেই পদধ্বনি স্থির হয়ে যেতেই নিজেও বরফ জমার মতো জমে চুপ হয়ে রইল। হঠাৎ সমস্ত রুমে পদচারণের শব্দ শুনে চোখ অল্প খুলল সে। কি খুঁজছে মানুষটা? নিবানকে আবার তাদের দিকে ফিরতে দেখেই চোখ বন্ধ করে নিল সে। আবার বাহিরের পানে পদচারণ শুনে চোখ খুলে দেখলো মানুষটা চলে যাচ্ছে। স্বস্তি পেল কৌরি। উঠে দরজা লাগিয়ে ঘুমাবে কিনা ভাবতেই আবার সে পদচারণ। দ্রুত ফের চোখ বন্ধ করে নিল। সে একই ব্যক্তির পদচারণ এসে থামলো বেডের পাশে। মুহূর্তে ভারী কিছু একটা গায়ের উপর পড়তে বুঝতে পারল ভারী কম্বল জাতীয় কিছু একটা তাদের গায়ের পাতলা কম্বলটার উপর ঝাঁপিয়ে দেওয়া হয়েছে। আসলে প্রয়োজন ছিল, আর সেটা থেকে সে একই কড়া সুগন্ধ ছড়াচ্ছে। দম বন্ধ হয়ে এলো কৌরির। সেও চোখ খুলতে পারল না। হঠাৎ নিজের নাকে মুখে শক্ত চুলের আবরণ অনুভব হতে মিটিমিটি চোখ খুলল সে। দেখলো মানুষের নাফিমের কপালে চুমু দিচ্ছে। শিউরে উঠল কৌরির সমস্ত শরীর। একটু আগেই সে ওই একই জায়গা নাফিমকে চুমু দিয়েছে। নিবানকে সরে যেতে দেখে আবারও চোখ বন্ধ করে নিল। সেটা আরো প্রগাঢ় হলো। আরো শক্ত হাতের ছোঁয়া নিজের মাথার পেতেই নড়চড় করলো না, শুধু নির্জীব হয়ে পড়ে রইল সে বুজে রাখা চোখের দিকে। মুখের দিকে নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ নিচু করে কৌরির কাছাকাছি এলো। ফের ধীর শিথিল গলায় বলল, তুমি যদি জানতে তুমি নিভানের ঠিক কোথায় নিজের জায়গাটা করে নিয়ে বসেছ, তুমি নিভানের ঠিক কি, তবে আর শান্তিতে থাকতে চাইতে না। নিভানকেই চাইতে, আমাকে চাইতে কৌরি। আমি জানি তুমি জেগে আছো, তবে এবার তুমি না চাইলে নিভানের শেষ চাওয়াটুকু সহ সেও নিঃশেষ হয়ে যাবে। তবে তোমার শান্তি ভঙ্গ করতে তোমার দুয়ারে আর আসবে না। তবু চলে যাওয়ার কথা আর কখনো মুখে এনো না কৌরি, কখনোই বলো না কৌরি, কখনো না। নিস্তব্ধ রজনী, শীতের শীতল রাত, হয়তো চারপাশটা সেই কারণে আরো শান্ত নীরব। নিজ হাতে কড়া করে কফি বানিয়ে ছাদে এলো নিবান। মুহূর্তে শীতল ঠান্ডা ভাবটা যেন ফুল স্লিভ টি শার্ট পরা শক্তপোক্ত পেটানো শরীর বেদ করে কলিজা ছুঁয়ে দিল। তবুও পা পিছিয়ে নিয়ে রুমে যাওয়ার চিন্তা করলো না সে। সামনে এগিয়ে গেল। ছাদের চারপাশের বড় বড় ভাল্লভের লাইটিং এর ব্যবস্থা রয়েছে। ঝাপসা কুয়াশার মধ্যে সে লাইটের আলোতে সবকিছু ঝকঝক করছে। চারপাশের গাছগুলো বেশ মনোমুগ্ধকর লাগছে। আশেপাশে খেয়ালি নজর ফেলে সামনে এগোলো নিবান।
নির্দিষ্ট স্থানে যাবার আগেই পা ধিমে কপাল কুঁচকে গেল তার। ইভান এখনো এখানে? ছাদের রেলিং এর ওয়াল ঘেঁষে বাইরের পানে স্থির নজরে তাকিয়েছে ছেলেটা। গায়ে রক্তহীন হয়ে জমে যাওয়ার মতো ঠান্ডা ভাব পড়েছে। তার মধ্যে ছেলেটা একটা টি শার্ট গায়ে এইরকম চুপচাপ দাঁড়িয়ে আছে। তা বাদেও ছেলেটার জীবনে আজ একটা বিশেষ রাত। সেখানে নিজের রুম বাদে এত রাতে ছাদে কি করছে সে? ফের কিছু ভাবলো, তারপর ধিমে পা বাড়ালো। পাশে গিয়ে দাঁড়ালো ইভানের, বলল, তুই এখন এখানে? কারো আগমনের পদধ্বনি টের আগেই পেয়েছিল ইভান। পিছে ফিরে না দেখলেও বুঝতে পেরেছিল কে এসেছে, কেননা এত রাতে দাদাবাই ছাড়া ছাদে সহজে কেউ পা বাড়ায় না। তাই কাছে আসার অপেক্ষা করছিল। প্রশ্নবিদ্ধ হতে হবে এটাও জানতো। নিবান প্রশ্ন করতে মৃদু হাসলো সে। সেই হাসিতে যেন মলিনতার ক্লান্তি ঝরে পড়ল। বলল, এমনিতেই তোমার হাতে কফি নাকি? এত রাতে তোমাকে কফি বানিয়ে দিল কে? আমারও প্রয়োজন, তাও তো ওটা আমাকে। বলেই নিবানের হাত থেকে কফির মগটা নিল ইভান। তখনও ইভানের মলিন মুখের দিকে স্থির নজরে তাকিয়ে নিবান। ইভান কফির মগটা নিতেই গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটা আমার এটো হয়ে গেছে, ওটা রাখ, আমি আর একটা এনে দিচ্ছি। লাগবে না, এটাই চলবে। বলে কফিতে চুমুক দিল ইভান। মুহূর্তেই তিতে ভাবটাতে নাক মুখ কুচকে ফেলল সে। সেও কফি খায়, তবে এত করা নয়। মুখের মধ্যে থাকা তরল পদার্থ ফেলে না দিয়ে কোনো মতে গিলে বলল, এত কোড়া ভাবটা তুমি গলা দিয়ে নামাও কি করে? এত উটকো তিতে ভাব নামে গলা দিয়ে তোমার? এর থেকেও তিতে কথার রেশ ইদানিং তাকে হজম করতে হচ্ছে। সেখানে সামান্য কফির এই তিতে ভাবটা আর এত কি? এটা তো তার কাছে নর্মাল ফিকে। হাসলো ইভান। কফিতে আর চুমুক না দিয়ে নিবানের হাতে দিয়ে দিল। হঠাৎই হাতে ভর দিয়ে ধপাত করেই ওয়ালের উপর বসে পড়ল। সেটা দেখে নিবান কিছুটা আতঙ্কিত গলায় বলল, পড়ে যাবি তো ইভান। আমি পড়ে যাব আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আর এটাও আমি বিশ্বাস করব? আমার পাশে দাঁড়িয়ে থাকতে তুমি আমাকে কখনো পড়ে যেতে দেবে না, সেটা জানি আমি। আচ্ছা বাদ দাও, একটু আগে আমার বাচ্চা বউ মন্টে সম্পর্কে কি অভিযোগ জানালে? এবার সশব্দে দীর্ঘশ্বাস ফেলল নিবান। ইভানের কথার উত্তর দিল না। ইভানও উত্তর পাওয়ার আশা করল না। ফের বলল, তা আমার অমন সুন্দর শান্ত শিষ্ট বৌমণিটা তোমাকে কি এমন শোনালো শুনি যে তাকে নিয়ে অভিযোগ জানাচ্ছ? আর তুমি নিভান, যে সহজে কাউকে অভিযোগ জানাই না। তাই যাই হোক, নিজের মানুষের ওরকম দু একটা কথা শোনাই যায়, আর শুনতেও হয়। তাতে না দোষের কিছু হয়, আর না দোষ নিতে হয়। পাপ হয় বলেও তো আমার মনে হয় না। দোষের কিছু যদি না হয়ে থাকে আর মহাপাপ যদি না হয়, তবে তুই এখানে কি করছিস? এত রাত হয়ে গেছে, তবুও ওই মেয়েটাকে একা রুমে ফেলে তুই কেন এখানে? ইভান চুপ হয়ে গেল। নির্বিঘ্নে তাদের বিয়েটাও হয়ে গেলেও তন্ময় যে এখনো তার সাথে স্বাভাবিক নয় এটা সে জানে, এবং মেয়েটার আচরণ বুঝতে পেরেছে। বিদায়ের সময় মেয়েটা প্রচুর কেঁদেছে। মেয়েটার ওই কান্নায় তাকে অসম্মানিত করার অপরাধবোধটা যেন মনে মনে তীব্র হয়েছে। তারপর থেকে যেন কিছুই ভালো লাগছে না। গাড়িতে বসেও মেয়েটা নিঃশব্দে সারা পথ কেঁদেছে। একটাও কথা বলেনি, শুধু চুপচাপ কেঁদেছে। সে না পেরেছে সান্ত্বনা দিতে, আর না পেরেছে নিজের একান্ত ব্যক্তি হিসেবে মেয়েটাকে কাছে টেনে ভালো মন্দ কথা হাওড়াতে। বরং তন্ময়ের কান্না নোনা জলগুলো তার অপরাধবোধকে ভেতরে ভেতরে প্রবল করে তার থেকে সরিয়ে রেখেছে। সে থেকে মেয়েটার সম্মুখে যেতে ইচ্ছে করছে না, অথচ মন চাইছে আজকে রাতটা বিশেষই হোক। শারীরিক চাহিদার জন্য নয়, মানসিক চাহিদার জন্য বিশেষ হোক, তাদের জন্য বিশেষ হোক। মেয়েটাকে চেয়েছিল মনে প্রাণে, সে মেয়েটাকে নিজের করে পেয়েছে। এই আনন্দে রাতটা বিশেষ হোক, তবে চাইলে কি সবকিছু হয়? পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ালেই কি সবকিছু সমাধান মিলে যায়? যায় না, মিলবেও না। তবে চেষ্টার অসাধ্য তো কিছু নেই, চেষ্টা করতে হয়। বরং সাহস নিয়ে সেই পরিস্থিতি অনুকূলে হোক বা প্রতিকূলে সম্মুখীন হতে হয়। তাতেই নিজের ভালো হোক বা মন্দ, জয় হোক বা পরাজয়, সেই পরিস্থিতির একটা সমাধান মিলে যায়। রুমে যা, পরিস্থিতি থেকে কখনো পালিয়ে বেড়াতে নেই, নিজেকে ঠিক করে নিতে হবে সবকিছু, এমনটা সাহস রাখ।
মেয়েটা যেমনই ব্যবহার করুক ওর সঙ্গ ছাড়িস না। একটা সময় দেখবি ও তোকে ভালোবাসুক আর নাই বাসুক তোর সঙ্গটা ছাড়তে পারবে না। পরিস্থিতির সম্মুখীন করতে শেখ। পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ালে বা পিছু হাঁটলে কখনো সবকিছু ঠিকঠাক হবে না। যা রুমে যা। মন দিয়ে নিবানের কথাগুলো শুনল ইভান। নীতিবাক্যের ন্যায় কথাগুলো মন থেকে মেনে মাথা নাড়ালো। সামনে কি আছে কপালে সে জানে না, তবে সত্যি বলতে পরিস্থিতি থেকে পালালে তো তাকে চলবে না, আর পিছু হাঁটলে চলবে। যদিও সে পিছু হাঁটতে চায় না, সম্মুখীন হতে চায়, তবে মেয়েটার ওই মায়া মায়া কন্দনরত মুখটার দিকে তাকালে কেমন বুকটা ব্যথায় জ্বলন হচ্ছে বলে রুমে যাচ্ছে না। চাইছে মেয়েটা ঘুমিয়ে যাক, তারপর না হয়ে যাবে। তবে নিবান কথাগুলো শোনাতেই মৃদু হেসে তাকে ধন্যবাদ জানিয়ে গন্তব্যের পানে অগ্রসর হলো সে। ইভানের যাবার পানে এক পলক তাকিয়ে তারা বিহীন আকাশের দিকে তাকালো নিবান। ফের চোখ বুজে শ্বাস ফেলল। সবাইকে নীতিবাক্য শোনানো কতই না সহজ, অথচ নিজের জীবনে সেই নীতিবাক্যের কর্ম ফলানো কতই না কঠিন। বিকালে ওই মেয়েটাকে যে বলে আসলো সে না চাইলে নিবান আর কখনো তার কাছে যাবে না। পারবে কি নিবান মেয়েটাকে ছাড়া দূরে দূরে থাকতে? আচ্ছা, করে যদি কখনো তার না হতে চায় তবে কি করবে নিবান? উফ, ধবধবে সাদা রজনী গন্ধা আর গাঢ় লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে ইভানের ঘরটা। দরজায় দাঁড়িয়ে ক্ষীণ বাতির নীল আলোতে সেটা খেয়াল করে দেখলো ইভান। যদিও বিয়ের কাজ ছেড়ে ও বাড়ি থেকে আসার পর ঘরে ঢুকতে সাজানো ঘরটা নজরে পড়েছিল তার, তবে তখন অতটা মনোযোগ দিয়ে দেখা হয়নি। সত্যি বলতে তর্মের কান্নারত মুখটাই তখন বেশি বেশি বেড়াচ্ছিল, যার কারণে কেমন যেন ইচ্ছে কাজ করেনি। ঘরের আলাদা সৌন্দর্য নজর কাড়েনি, তবে তখন ঘরের সৌন্দর্য না কাড়লেও এখন কেমন যেন নজরে কাড়ছে। আলাদা অদ্ভুত অনুভূতিতে বারবার হৃদয় কেঁপে উঠছে। ঘরের ভিতরের আর দু কদম পা বাড়াতে আপনা আপনি বেডের দিকে নজর পড়ল তার। তন্ময় ঘুমিয়ে আছে, তার অধিকার নিয়ে শুয়েছে মেয়েটা। আজ থেকে এই রুমটা তারও। মনে প্রাণে শীতল একটা দোলা বয়ে গেল ইভানের। কতদিনের ইচ্ছে আকাঙ্ক্ষা আজ পূর্ণ হয়েছে। স্ত্রী হিসাবে এই রুমে তন্মের পদচারণ থাকবে। ঘরের সমস্ত কিছুতেই ছোঁয়া থাকবে শুধু ওই নারীর। তার উপরে একান্তভাবে সকল আদর শাসনের হক থাকবে শুধু ওই রমণীটার। চাওয়াটা তো এখনো সেই একই আছে, পূর্ণও হয়েছে, তবে পাওয়াটা হবে কিনা ইভানের জানা নেই। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল সে। যদিও পুরুষ মনটা তার টানছিল তার বেডে শয়নরত রমণীর পানে। সেখান থেকে সে এশারের নামাজ আদায় করে নিল। আদায় করলো আরও 2 রাকাত শুকরিয়া নামাজ। নামাজ তার বড়ই অবহেলা, যেটা দেখে নানু মা প্রায় তাকে প্রচুর বকাবকি করেন, তবুও শয়তান যেন পিছু ছাড়ে না। আজ কোনো কারণে তার মন খারাপ দেখে নানুমা ফের উপদেশ দিলেন, নানু ভাই, প্রভুর ইবাদতে গাফিল হতে নেই। নামাজ জীবনে সকল বালা মুসিবত হতাশা দূর করে দেয়, মনের যত দুঃখ দুর্দশা অশান্তি কাটিয়ে দেয়। জীবনে যতই বিপদ আসুক না কেন, নামাজ আঁকড়ে ধরে থাকলে সব দূরীভূত হয়ে যায়। তাই নামাজ ছাড়বে না। যখন মুসিবত আসবে, হতাশায় ভুগবে, তখন আরও দৃঢ়ভাবে নামাজকে আঁকড়ে ধরবে। দেখবে আল্লাহ তোমার সকল বিপদ মুসিবত থেকে দূরে রেখেছে, হতাশা গ্লানি দূর করে দিয়েছে। তাই ভুলেও নামাজ কখনো অবহেলা করবে না। আর এমনিতেও একজন মুসলমান হিসেবে তোমার দায় তোমার সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করা। নামাজ পড়লে শত দুশ্চিন্তা আর মুসিবত ও মনে প্রশান্তি অনুভব হয়, এটা ইভান জানে। তবুও কেন জানি না শয়তানকে প্রশ্রয় দিয়ে নামাজ অবহেলা করে ফেলে। তবে নানুমার বুঝদার কথাগুলো মনে পড়তেই গ্লানি ভরা মনে প্রশান্তি আনতে নামাজ পড়তে খুব ইচ্ছে হলো তার। নামাজ পড়ল আজ থেকে স্বামী স্ত্রীর নতুন জীবনে পদার্পণ করার জন্য। দুজনের শুকরিয়া আদায় করার জন্য যে নফল নামাজের প্রয়োজন ছিল, স্ত্রীবিন সেটাও আদায় করে নিল। শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে। সত্যি বলতে মন হালকা হলো। সারাদিনে যে বিচলিতা অনুভব হচ্ছিল সেটা কেটে গেল মুহূর্তেই। নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে বেডে শয়নরত রানীর পানে এগোলো, যে এখন তার জন্য হালাল। ভারী কম্বলে মেয়েটার গলা অবধি ঢাকা, মায়াময় মুখটা শুধু উন্মুক্ত। সারাদিনে ক্লান্তিতে মেয়েটা হয়তো ঘুমে ভিভর।
মায়াময় মুখটা দেখে পুরুষ মনে ইচ্ছে জাগলো ইভানের। সে আকাঙ্ক্ষাটা নিয়ন্ত্রণে রাখার ইচ্ছে পোষণ করলো না। মুখ নিচু করে তন্ময়ের কপালে গাঢ় চুমু বসালো। কেঁপে উঠল নারী এই কোমল শরীর। সে ঘুমায়নি। এই ঘরে আসার পর থেকে হঠাৎই কেমন একটা অনুভব হচ্ছিল তার, এখনো হচ্ছে। এত বিলাসবহুল জীবন তার কখনো ছিল না, না ছিল নিজের রুমের এত বিলাসিতা। সেখানে পুরোই অচেনা সবকিছু, চেনা পরিচিত ঘর বেড সবকিছু রেখে হঠাৎই কি অন্য কোনো বেডে ঘুম আসে? সবার আসে কি না তন্ময়ের জানা নেই, তবে তন্ময়ের আসে না। তাই ক্লান্তি থাকা সত্ত্বেও চোখে ঘুম ধরা দিচ্ছে না তার। ঘুমায়নি সে। নারী মন আরো একটা বিষয় নিয়ে খুঁতখুত করছিল। যতই তাকে অসম্মানিত করা, সেই পরিষ্কার প্রতি মন অসন্তুষ্ট হোক বা রাগান্বিত, তাকে যেন আজকের এই বিশেষ রাতে নিজের কাছাকাছি না হলেও রুমে চাইছিল মন। এসব ভাবতে ভাবতে ইভানকে রুমে আসতে দেখে চোখ বুজে নিয়েছিল সে। ইভানকে নামাজ আদায় করতেও দেখেছে সে। এশারের নামাজ সে দাদি শাশুড়ি নানি শাশুড়ির সাথে পড়ে নিয়েছে। ওনারাই বলেছিলেন দাম্পত্য জীবন শুরু হওয়ার শুকরিয়া স্বরূপ নামাজটা দুজনের একসাথে আদায় করে নিতে। অথচ বান্দা একাই পড়ে নিল, তাকে ডাকলো না। ক্ষীণ শান্ত হওয়ার রাগ ক্ষোভটা আবারও মাথা চারা দিয়ে উঠল তার। ইভান তখনও ঠোঁট ছুঁয়ে তন্ময়ের কপালে। হালাল সুখ তৃপ্ততা বুঝি একেই বলে। চুম্বকের মতো টানছে মেয়েটা, ঠোঁট যেন সরাতে ইচ্ছে করছে না। চোখ খুলো তন্ময়ী, ক্ষোভিত গলায় বলল,